শাটডাউনে স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলন চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। অর্ধেক মেয়াদ পেরিয়েও রাকসুতে বাস্তবায়ন হয়নি ইশতেহারের অনেক অঙ্গীকার। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার চেয়ে জাতীয় ইস্যুতে ব্যস্ত রাকসু নেতারা। ভয়াবহ ভাঙনে হুমকির মুখে হাওরের অল ওয়েদার সড়ক। অতিবৃষ্টিতে ক্ষতির শিকার প্রকৃত কৃষক পাচ্ছেন না সরকারের সহায়তা। চট্টগ্রামে আবার আলোচনায় সিটি গভর্নমেন্ট। বাণিজ্যিক নগরের উন্নয়নের লক্ষ্যে এই দাবি নিয়ে আটঘাট বেঁধে নেমেছেন মেয়র শাহাদাত। উপাচার্য অপসারণের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ধরে চলছে আন্দোলন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, চলমান অবস্থান কর্মসূচিতে কি ধরনের প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে? পাশাপাশি আন্দোলনরতদের কর্মসূচি নিয়েও জানাবেন। জি, আপনি যেটা বলছিলেন যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই টানা ৩ দিন ধরে এখানে কিন্তু এই আন্দোলন চলছে। তবে এই আন্দোলনের গতি কিন্তু বেড়ে গিয়েছে। যে প্রথম দিন যেদিন বহিরাগতরা তারা কিন্তু এই আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল এবং এই হামলায় কিন্তু ৩০ জন আহত হয়েছিল এবং এরপর থেকে গতকালকেও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পাসে কিন্তু থমথম পরিস্থিতি বিরাজ করছে এবং আজকেও কিন্তু আন্দোলনকারী আমরা দেখছি যে যারা কিন্তু আস্তে আস্তে করে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু এই আন্দোলনে তারা বলছেন যে উপাচার্য ডক্টর রফিকুল ইসলামের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এনে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং আজকে তৃতীয় দিনের মতো তারা কিন্তু যে প্রশাসনিক যে ভবন রয়েছে এর সামনে কিন্তু তারা আসতে শুরু করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে এই ইউনিভার্সিটির কিন্তু সকল ধরনের পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা যদি একজন আন্দোলনকারীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, যে আপনাদের দাবিগুলো কি যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা গত 11 তারিখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী মানববন্ধনে বসেছিলাম। সেই শান্তিপূর্ণ মানববন্ধনে বহিরাগত কিছু সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায় এবং এতে আমাদের সিনিয়র প্রোফেসর, ডিন, প্রক্টর এরা গুরুতর আহত হয়। তার প্রতিবাদে সমস্ত ক্লাস কার্যক্রম এবং অফিস আমাদের বন্ধ থাকে। তার ধারাবাহিকতায় আজকেও আমাদের আন্দোলন কর্মসূচি চলছে। সবাই আসবে এবং এর সাথে সবাই একাত্মতা ঘোষণা করছে। জি, আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা কোনো মামলা করেছেন কিনা এবং কি পরিস্থিতি রয়েছে এবং তার কি অনিয়ম দুর্নীতি আপনারা পেয়েছেন। আমাদের মামলা প্রক্রিয়াধীন এবং যারা এই হামলাকারীর সাথে জড়িত সেই ভিডিও ফুটেজ দেখে আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী তারাও বলছে আমরা শনাক্ত করতে চাই এবং তাদেরকে আইনের আওতায় আনব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানের যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তাদের উপর হামলা যারা করেছে তাদের বিচার এবং এই ইউনিভার্সিটির যিনি উপাচার্য রয়েছে তার অপসারণের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা দেখছি যে এখানের উপাচার্য তার কিন্তু নাম করে এখানে কিন্তু দেওয়ালিকা করা হয়েছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, ধন্যবাদ আপনাকে। চটকদার ইশতেহার আর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে রাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। কিন্তু মেয়াদের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও ইশতেহারের উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি, যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন রাকসু এবং শিবির তাদের সাথে প্রতারণা করেছেন। গত বছরের 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচনে 23টি পদের মধ্যে 20টি পদে জয় পায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তাদের ঘোষিত 12 মাসে 24টি সংস্কারের ইশতেহারে মোট 105টি কাজের কথা উল্লেখ করা ছিল। শিবিরের এসব ইশতেহারের মধ্যে ছিল নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সুবিধার ক্ষেত্রে বৈষম্য হটানো, মানসম্মত খাবারের নিশ্চয়তা, পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি, অন ক্যাম্পাস জব চালু, আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন এবং চিকিৎসা কেন্দ্র আধুনিকীকরণ সহ নানা প্রতিশ্রুতি, যার বেশিরভাগই বাস্তবায়ন করেনি রাকসু। শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসের সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে। তাদের ইশতেহারে ছিল যে একটা অ্যাপসে সকল ধরনের সুবিধা পাবে শিক্ষার্থীরা, সেখানে কিন্তু তারা এখন ওই ধরনের কোনো অ্যাপস লঞ্চিং করতে পারে না। ক্যাম্পাসের খাবারের মান খুবই ভালো।
আমার ক্যাম্পাসে পানির সংকট, আমার ক্যাম্পাসে এখনো হলের মধ্যে অনিয়মের কোনো শেষ নেই। প্রত্যেকটা সেক্টরকে আস্তে আস্তে কিভাবে দলীয়করণ করা হচ্ছে এই জিনিসটাই বরঞ্চ আমাদের চোখে পড়েছে। এদিকে ছাত্র নেতারা বলছেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার চেয়ে জাতীয় ইস্যু নিয়ে বেশি ব্যস্ত থাকেন রাকসু নেতারা। ইশতেহার বাস্তবায়ন না করে তারা শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন। নির্বাচনের সময় তারা পাহাড় সম আসলে প্রতিশ্রুতি দিয়েছে, ইশতেহারে অনেক কিছু দাবি করেছে, কিন্তু তার পরবর্তী সময়ে নির্বাচিত হবার পরে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। তারা চটকদার বিজ্ঞাপনের মতো ইশতেহার দিয়েছে, প্রলোভন দেখেছে সাধারণ শিক্ষার্থীদের, এবং সাধারণ শিক্ষার্থীদের ভোটে বিজয়ী হওয়ার পর তারা ইশতেহারগুলো বাস্তবায়ন এখনো পর্যন্ত করতে পারেনি। শিক্ষার্থীরা বলতে গেলে প্রতারিত হয়েছে। আবাসন সমস্যা নিয়ে কথা বলা ছিল, পরিবহন সমস্যা নিয়ে কথা বলা ছিল, সেইগুলো পূরণ করতে পারে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। রাকসু নেতারা বলছেন, তারা ইশতেহারের প্রায় 30% কাজ শেষ করেছেন, 40% কাজ চলমান। ইশতেহারগুলা এগুলা সবগুলাই হচ্ছে মানে চলমান প্রক্রিয়ার মধ্যে বা দীর্ঘ মেয়াদী। আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বলা হয় যে এটা তো তোমার ইশতেহার নাই, মানে সবার ইশতেহারের সাথে এই কনস্টিটিউশন অনুযায়ী যেগুলো মিলতেছে এগুলো আমরা সমন্বয় করতেছি। যেহেতু 30% কাজ মাত্র বাকি আছে, সেগুলো হাই ডিমান্ডিং হলেও আমরা আমাদের সময় শতভাগ কাজ আমরা পূরণ করবো এবং এর থেকে বেশি কাজ আমরা করবো ইনশাল্লাহ। 1 বছর মেয়াদি রাকসু পেরিয়ে গেছে প্রায় 7 মাস। 5 মাসে তাদের ইশতেহারের কতটুকু বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ভয়াবহ নদী ভাঙনে হুমকির মুখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড় অঞ্চলের গুরুত্বপূর্ণ অলওয়েদার সড়ক। বিলীন হচ্ছে ফসলি জমি, বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতেও আছে একটি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, সময়মতো ব্যবস্থা না নেওয়ায় বেড়েছে ক্ষতি। আর এ নিয়ে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে চলছে দায় এড়ানোর পাল্টাপাল্টি বক্তব্য। এটি কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙ্গালপাড়া থেকে নোয়াগাঁও পর্যন্ত হাওড় অঞ্চলে সারা বছর চলাচলের একমাত্র অলওয়েদার সড়ক। 7 বছর আগে নির্মাণ করা 7 কিলোমিটারের সড়কটি বর্তমানে 13 কোটি টাকা ব্যয়ে আবারও চলছে সংস্কার কাজ। তবে কাজ চলার মধ্যেই ভয়াবহ নদী ভাঙনে বিলীন সড়কের প্রায় 1 কিলোমিটার অংশ। 1000 একর সম্পত্তি থেকে 27 একর সম্পত্তি নদীর বুকে চলে গেছে। রাস্তা যদি কর্তৃপক্ষ না মেরামত করে, তাহলে এই নদী ভাঙন যদি মেরামত না করে, তাহলে নোয়াগাঁও গ্রামও বিলীন হয়ে যাবে। এদিকে সড়কের শেষ প্রান্তে মেঘনা নদীর ওপর 177 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 1000 মিটারের একটি সেতুর কাজ। এটি চালু হলে অষ্টগ্রামের সাথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের কথা ছিল। তবে নদী ভাঙনে তা এখন হয়ে পড়েছে অনিশ্চিত। দায়িত্বে অবহেলা ও সময়মতো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এলজিডিকে আমরা প্রথম থেকেই অবগত করছি, কিন্তু তারা সঠিক টাইমে ব্যবস্থা গ্রহণ করে নাই। শহর ও উপজেলা সদরে যোগাযোগের একমাত্র রাস্তার এমন দশায় ভোগান্তি চরমে স্থানীয়দের। বিলীন হয়েছে ফসলি জমি ও বিদ্যুতের খুঁটিও। আগে এই রাস্তাটা তো যাইতে পারতাম, অন্তত এই রাস্তাটা চলতে পারি না। রাস্তা ভেঙে গেছে, রাস্তা ভাঙার পরে মনে করেন কারেন্টের খুঁটি 7টা নদীতে পড়ে আছে। সরের মাথাটা যদি ড্রেজিং করে দেয়, তাহলে নদীর স্রোতের পানিটা এইদিকে যাইবো, আমরা গ্রামটা বাঁচবো। এ নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড। নদীর গতি পরিবর্তন হওয়াতে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। নদী এই শাসনের দায়িত্ব দিতে পানি উন্নয়ন বোর্ড এবং বেডলটিএ। নদী শাসন ওরা কোথায় ভাঙতেছে, কি হচ্ছে, এত ওদের সার্ভে করা দরকার না আগে? এই সড়কটি যেহেতু এলজিডি কর্তৃক নির্মাণাধীন রয়েছে, আমাদেরকে তারা এই সড়কের প্রোটেকশনের বিষয়ে ইতিপূর্বে কোনো পত্র মারফত বা মৌখিকভাবে তারা আমাদেরকে জানায়নি। আগে জানালে অবশ্যই আমরা এখানে প্রয়োজনীয় কি প্রোটেকশন দরকার সে বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারতাম। রাস্তা ও 2টি গ্রাম রক্ষায় দ্রুত নদী ড্রেজিংয়ের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। অতিবৃষ্টিতে এবারও ক্ষতির মুখে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষক। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তালিকা নিয়ে শঙ্কায় কৃষক। তাদের অভিযোগ, কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা। চলে এবারের বড় মৌসুম যেন কৃষকের জন্য এক দীর্ঘ দুঃস্বপ্ন হয়ে উঠেছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছে সোনালী ফসলের। সরকারি সহায়তার ঘোষণা এলেও সেই তালিকা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। অনেক কৃষকের অভিযোগ, মাঠ পর্যায়ে সঠিকভাবে ক্ষয়ক্ষতির বিষয় যাচাই হয়নি। কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম উঠেছে তালিকায়। নামগুলা দেওয়া হইতেছে, এই নামগুলা মুখ চিহ্নে দেওয়া হইতেছে, কারণ হচ্ছে যে সঠিক ক্ষতিগ্রস্ত তারা এইগুলা পাইতেছে না। কিছু অংশ মানুষে পার আর কিছু অংশে পান না। আমার নেতা আছে, অমুকের নেতা আছে, অমুকের নেতা আছে, এরার মাধ্যমে এরা কিন্তু ফাইলার। মেম্বার তারা বুঝে, তারাই খায়।
তারা বন্ধু তারা দিব, তোমার দিব নি, গরিব দিব নি। বিশেষ করে হাওরের দুর্গম এলাকাগুলোতে তালিকা নিয়ে ক্ষোভ কৃষকের মাঝে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রাথমিক তালিকা করা হলেও প্রশ্ন ওঠার পর যাচাই বাছাই শুরু করেছে প্রশাসন। চেয়ারম্যান মেম্বার যারা আছে, তারা চ্যানেলের মানুষ আছে, তারা ওই গোপনে নের, আর যারা গায়ে গিরস আছে এরা তো আউরই আছে, বা সন্ধ্যার সময় যায়, এরার নাম গন্ধই নাই। সরকারের কাছে তো আর কোনো বেশম নাই। আমরা আর এই পাবলিকের কাছে আইয়া এদিক সেদিক হয়ে যায়, কেউ ভাই না। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত প্রায় ৯৮,০০০ কৃষকের বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তথ্য। এরপর চূড়ান্ত তালিকা পাঠানো হবে মন্ত্রণালয়ে। তালিকাটা একটু বড় মনে হচ্ছে, যেটি আসলে সরজমিনে আমরা যা বুঝেছি, সেই ক্ষেত্রে আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়। আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন অন্তর্ভুক্ত থাকে। বৃষ্টিতে সুনামগঞ্জে প্রাথমিকভাবে ২০,০০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। অতিবৃষ্টিতে এবারও ক্ষতির মুখে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তালিকা নিয়ে শঙ্কায় কৃষক। তাদের অভিযোগ, কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা। সুনামগঞ্জের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, এবার অতিবৃষ্টিতে কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, আর পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, প্রকৃত ক্ষতিগ্রস্তরা সেই সুবিধা পাচ্ছেন কিনা জানাবেন। আমাদের প্রতিবেদনে যেমনটি জানিয়েছি, আসলে সুনামগঞ্জে এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে ২০,০০০ হেক্টর ফসল বা পানিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬,০০০ হেক্টর। অর্থাৎ কৃষি বিভাগের এই তথ্য দিলেও আসলে কৃষক আন্দোলনের যে নেতারা বলছে সেই সংখ্যা আরো বেশি। তবে সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছে। তবে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত যে তালিকা প্রণয়ন, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি, সেই তালিকার তৈরি কিন্তু কাজ চলছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি, সুনামগঞ্জে এখন পর্যন্ত ৯৮,০০০ ক্ষতিগ্রস্ত কৃষকদের তারা তালিকা পেয়েছে। তবে যেহেতু অভিযোগ উঠেছে যে এই স্বজনপ্রীতি এবং অনিয়মের, সেই অর্থে প্রশাসন সেই ৯৮,০০০ যে তালিকা প্রাথমিকভাবে তারা নির্ধারণ করেছে, সেই তালিকা থেকে তারা যাচাই বাছাই করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত কৃষকদের আসলে যে পরিসংখ্যান সেটি তারা তুলে আনার চেষ্টা করছেন। তো সরকার ইতিমধ্যে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ৭,০০০ টাকা এবং ২০ কেজি চাল, এবং যারা একটু মাঝারি তাদেরকে ৫,০০০ টাকা এবং ২০ কেজি চাল, এবং একদম যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রতি মাসে ২,৫০০ টাকা এবং ২০ কেজি চাল যে সহায়তা কার্যক্রম, সেটি কিন্তু ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। তো যদিও সুনামগঞ্জের কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়া ভালো ছিল, রোদ থাকার কারণে কৃষকরা কিন্তু যে খলার ধান সেটি শুকিয়ে আনতে পেরেছে। তবে আজকে থেকে কিন্তু আবহাওয়া আবারও খারাপ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ১৮ তারিখ পর্যন্ত এইরকম বৈরী আবহাওয়া থাকবে। এতে করে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল সেটি সাময়িক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তবে কৃষি বিভাগ জানিয়েছে ইতিমধ্যে সুনামগঞ্জে প্রায় ৮৯ ভাগ ধান, হাওড় অঞ্চলে ৮৯ ভাগ ধান কাটা শেষ হয়েছে এবং নন হাওড়ে প্রায় ৭৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। অর্থাৎ সুনামগঞ্জে প্রায় ৮৫ ভাগের উপরে ধান কাটা শেষ হয়ে গেছে। তো হাওড়, মূলত যে হাওড় এলাকায় আমরা যে সরজমিনে দেখেছি, প্রত্যেকটি হাওড়ে কিন্তু দেখছি এখন মোটামুটি ধান কাটা শেষ হয়ে গেছে। তবে এখন বিষয়টি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রণয়ন, এবং সেই তালিকা যেন স্বচ্ছতার ভিত্তিতে হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যেন সেই জায়গায় স্থান পায়, সেটি কিন্তু সুনামগঞ্জের মানুষের এখন মুখ্য বিষয়। তবে এই আমরা যে হাওড় এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে যে যখন সরজমিনে গিয়েছি এবং প্রতিবেদন করতে যখন কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা আসলে এইরকম যে স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন, তারা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং স্বজনপ্রীতির অভিযোগও কিন্তু তারা করেছেন। ১৯৯৩ সালে বন্ধ হয়ে যাওয়া সিটি গভর্নমেন্ট নিয়ে আবারও চলছে আলোচনা। সিটি গভর্নমেন্ট চালু না থাকায় নগরীর সেবা সংস্থাগুলো কাজ করে যে
যার মতো। সেগুলো সমন্বয় নিশ্চিতে সিটি মেয়রের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। তাই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী মর্যাদা পুনরুদ্ধার এবং সামগ্রিক উন্নয়নের জন্য এ দাবি নিয়ে অনেকটা আটঘাট বেঁধে নেমেছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ দাবির সাথে একমত নগর পরিকল্পনাবিদ আর সাবেক মেয়ররাও। 1989 সালে পৌর কর্পোরেশন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রূপান্তরের পর প্রথম মেয়র হন মাহমুদুল ইসলাম চৌধুরী। তখনই চালু হয় সিটি গভর্নেন্স বা নগর সরকার ব্যবস্থা। পরবর্তী 1 বছর মেয়র হিসেবে দায়িত্বের পাশাপাশি ক্ষমতা বলে তার কাছে নগরের সব সেবা সংস্থাকেই জবাবদিহি করতে হতো, উপস্থিত থাকতে হতো সিটি কর্পোরেশনের মাসিক সভায়। এরপর 1993 সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়ররা সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিতে আইনিভাবে ক্ষমতাপ্রাপ্ত ছিলেন। ওই সময় সিটি কর্পোরেশন পরিচালিত হতো অর্ডিন্যান্স অব সিটি কর্পোরেশন 1982 এর আলোকে। আইনটির আওতায় সিডিএ, ওয়াসা, সিএমপি, বিদ্যুৎ, স্বাস্থ্য ও রেলওয়ে সহ 8টি সংস্থাকে সিটি মেয়রের কাছে জবাবদিহি করতে হতো। ভূমি অধিগ্রহণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারতেন মেয়র। কিন্তু 1993 সালে আইনটি রহিত করায় সিটি মেয়র কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েন। এরপর 1994 থেকে 2010 সাল পর্যন্ত টানা 3 বার সিটি মেয়রের দায়িত্ব পালন করা এবিএম মহিউদ্দিন চৌধুরী মেয়রের ক্ষমতা বাড়াতে চট্টগ্রাম সিটি গভর্নমেন্ট নামে একটি রূপরেখাও তৈরি করেছিলেন। এমনকি কয়েকটি সিটি মেয়রদের নিয়ে এই ব্যবস্থার জন্য তদবির করলেও তা আমলে নেয়নি সরকার। পরবর্তীতে এম মঞ্জুর আলম, আজম নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরী মেয়র হলেও কেউই পাননি মন্ত্রিত্বের পদমর্যাদা। 2024-এ পট পরিবর্তনের পর আইনি লড়াইয়ের মাধ্যমে চট্টগ্রামের মেয়র হন বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন। কিন্তু ঢাকা উত্তর ও দক্ষিণ এমনকি রাজশাহী ও খুলনার মেয়ররা মন্ত্রী পদমর্যাদা পেলেও তা পাননি ডাক্তার শাহাদাত। বিদ্যমান স্থানীয় সরকার আইন 2009-এ সমন্বয়ের সুযোগ থাকলেও জবাবদিহি নিশ্চিত করা হয়নি। তাই ভিন্ন ভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডে বরাবরই উপেক্ষিত থাকছে সমন্বয়। এ নিয়ে গেল 24শে মার্চ মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিলেও এখনও উত্তর মেলেনি। পূর্ণাঙ্গ সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা না গেলে শহরের আমূল পরিবর্তন সম্ভব নয় বলছেন মেয়র। বাংলাদেশে নগর সরকার না থাকার কারণে আমরা পরিকল্পিতভাবে শহরটাকে আমরা গোছাতে পারছি না। আমি এই কথাটা বারবার বলছি, এই কথাটা আমি বলে যাব, কারণ আমি থাকি বা না থাকি মেয়র হিসাবে এই সিটি গভর্নমেন্ট এস্টাবলিশড হওয়া উচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা শহরকে পরিকল্পিত নগরায়ন করার জন্য, শহরায়ন করার জন্য। এটার কোনো বিকল্প নেই। সংকট সমাধান ও সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিতে নগর সরকার কার্যকর ব্যবস্থা, এমনটা বলছেন সাবেক মেয়ররাও। বন্দরের চেয়ারম্যান, সিডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান, সিবিডিএর পিডিবি, ডাইরেক্টর হেলথ সার্ভিসের সবাইকে নিয়ে ওদের প্রতি মাসে মিটিংয়ে আসতে বাধ্যবাধকতা ছিল। একটা কোঅর্ডিনেটিং এফোর্টস না হয় কাজ করা ডিফিকাল্ট। তো সেইটা করার জন্য সিটি গভর্নমেন্টের প্রয়োজনীয়তা অসংখ্য বেশি। স্বশাসিত সিটি গভর্নমেন্ট চালু করে মেয়রের ক্ষমতাকে অবারিত করার দাবি নগর পরিকল্পনাবিদদের। নগর সরকার যদি হয়, যেটা আমাদের সংবিধান সম্মত, নগর সরকার হলে মেয়রের অধীনে যদি আমার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি ন্যস্ত থাকে, তাহলে একটা সেন্টার থেকে, একটা আমব্রেলার নিচ থেকে সমস্ত পরিকল্পনাগুলি হবে। যেহেতু ওই লোকগুলি মেয়রের কাছে জবাবদিহি করবে, সেই তো ওই লোকগুলি মেয়রের নির্দেশ মানতে বাধ্য। এদিকে নগর সরকারের প্রয়োজনীয়তা আছে কিনা তা অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি করার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সিটি গভর্নমেন্টের দাবি এটা নতুন নয়, এটা নিয়ে আমরা গবেষণা করব, দরকার প্রয়োজনীয় টেকনিক্যাল কমিটি করব এবং বিশেষজ্ঞ কমিটি করব। সব মিলিয়ে আমরা দেখব যদি সিটি গভর্নমেন্ট, যদি জনগণের যদি মঙ্গল হয়, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, সরকারের প্রধানমন্ত্রী, উনি বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র বন্দরনগরীতে শক্তিশালী নগর সরকার হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব, যা চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলছেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় আজ শুরু হচ্ছে আম সংগ্রহ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, এই জেলায় এবছর কি পরিমাণ আম সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে? কেমিক্যাল মুক্ত ভালো আমের নিশ্চয়তায় কি ভূমিকা রাখছে প্রশাসন, জানাবেন।
সুনন্দা, আসলে আজ সকাল থেকেই মূলত বাগানে যে বাগানগুলো আছে বাগানে কিন্তু আম পড়ার কিন্তু ধুম পড়েছে। গত 10 তারিখে জেলা প্রশাসনের এক মিটিংয়ের মাধ্যমে কিন্তু আম সংগ্রহের যে ক্যালেন্ডার সেটি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী কিন্তু আজ সকাল থেকে কিন্তু আম সংগ্রহ শুরু হয়েছে, অর্থাৎ আজ 13ই মে কিন্তু 8টি এবং হচ্ছে বোম্বাই আম, অর্থাৎ ভাষায় যদি বলি গোপাল ভোগ আম কিন্তু সংগ্রহ শুরু হয়েছে। এছাড়া কিন্তু 20 মে হিমসাগর, 25 মে ল্যাংড়া এবং আমরুপালি 5 জুন, ফজলি আম 15 জুন, হাড়িভাঙ্গা 20 জুন, ব্যানানা 22 জুন, বারিয়াসিনা 4, 30 জুন, কাটিমন 5 জুলাই, গোড়মতি আম 31 জুলাই কিন্তু সংগ্রহ শুরু হবে। এছাড়া কিন্তু আপনি জানেন যে চুয়াডাঙ্গার কিন্তু যে আম রয়েছে, বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি, সেই আম কিন্তু দেশ সেরা। কিন্তু এই আম কিন্তু এখানে শুধু চুয়াডাঙ্গা নাই, চুয়াডাঙ্গা থেকে দেশের বিভিন্ন জায়গায় এই আম কিন্তু চলে যায় এবং বিদেশেও কিন্তু যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা পৌর এলাকার যে একটা আম বাগান রয়েছে, সেই আম বাগানে। এখানে আমরা যারা বাগান মালিক রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে, কিন্তু আমের ফলন বেশ কম, কারণ পোকামাকড়ের আক্রমণে কিন্তু সেই আম কিন্তু বেশ ফলন বিপর্যয় ঘটেছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন বাগান মালিক আছে। এইবার আসলে কি পরিমাণের আম এসেছে এবং আপনার লাভ হবে কিনা? আমাদের আমের ফলন এবার অনেকই কম, শুধুমাত্র পোকার কারণে। আর বর্তমান যে বাজারের অবস্থা, এই দামে আম বিক্রি করেও আমাদের লস হবে। আপনাকে ধন্যবাদ। আসলে সুনন্দা, শুনছিলেন চুয়াডাঙ্গায় কিন্তু এবছর 2203 হেক্টর জমিতে কিন্তু আমের বাগান রয়েছে। এর থেকে প্রায় 30,685 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যদি দাম এই পরিমাণ থাকে, তারপরেও কৃষকদের এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু কিছুটা ক্ষতি কিন্তু পুষে উঠতে পারবে। তো সুনন্দা, চুয়াডাঙ্গা থেকে এই ছিল আম সংগ্রহের সর্বশেষ। সেলিম, ধন্যবাদ আপনাকে। হাম নিয়ে উদ্বেগ আছে সারা দেশে। ময়মনসিংহের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যু। হামে এত মৃত্যু বাড়ছে কেন, কি বলছেন এই বিষয়ে চিকিৎসকরা? আর সেবা নিতে আসাদের চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত জানাবেন। যে 4টি জেলা রয়েছে, নেত্রকোনা, ময়মনসিংহ, এর বাইরে আসলে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল, এই 6 জেলায় কিন্তু হামের উপসর্গের যে সকল রোগী রয়েছে তাদের সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেও আসলে আমরা দেখেছি গত 17ই মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু একেবারেই উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, গেল 24 ঘন্টাতেও আসলে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা 2 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে আসলে যারা এখানে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে তাদের বেশিরভাগই আসলে খুব দেরিতে এখানে আসছে চিকিৎসা নিতে। জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি হলেও পরবর্তীতে আসলে জটিল নিউমোনিয়া, হার্ট ফেলিওর এবং প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে এই সকল রোগী মারা যাচ্ছে। আমরা ময়মনসিংহ জেলার যে তথ্য, সেই তথ্যে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 476 হাম শনাক্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চিকিৎসকরা বলছে যে দীর্ঘ সময় ধরে এখানে চিকিৎসা নিতে আসা যে সকল রোগীরা রয়েছে তাদেরকে খুব দেরিতে হাসপাতালে পাঠানো হচ্ছে, যার কারণে এই মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এবং সবচেয়ে যে সংখ্যার বিষয়টি রয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে যারা চিকিৎসা নিতে আসে তাদের জন্য বিশেষায়িত কোনো আইসিইউ ইউনিট না থাকার কারণে কিন্তু এই মৃতের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে। তো সবার দাবির প্রেক্ষিতে এখানকার যে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলেছেন তারা বিশেষায়িত একটি আইসিইউ ইউনিট খোলার জন্য ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং সেই আবেদন আসলে মঞ্জুর হওয়া সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে যদি এখানে আইসিইউ ইউনিট খোলা হয় তাহলে কিন্তু এই মৃতের সংখ্যা কমবে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।
আসলে যেই প্রাদুর্ভাব চলছে, এই প্রাদুর্ভাবে খুব দ্রুত সময়ের মধ্যে টিকাদান কর্মসূচিতে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এই টিকা নেওয়া সাপেক্ষে আসলে এই মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কমবে বলেও চিকিৎসকরা সকলকে নিশ্চিত করছেন আর কি। এই ছিল সুনন্দা আমার কাছে ময়মনসিংহ বিভাগের হামের উপসর্গের সবশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে ধারণা দিতে কক্সবাজারের রামুতে গড়ে উঠেছে প্রযুক্তি গ্রাম, যেখানে স্থাপন করা হয়েছে রাইস গার্ডেন। একই জমিতে 54 জাতের ধানের চাষ করে সব জাতের ধানের সাথে কৃষককে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই রাইস গার্ডেন। বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে সারা দেশে গড়ে তোলা হয়েছে 15টি প্রযুক্তি গ্রাম। এই গ্রামগুলোর মাধ্যমে কৃষককে সরাসরি আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো হচ্ছে। গ্রামগুলোতে নতুন জাতের ধানের সাথে কৃষকদের পরিচয় করিয়ে স্থাপন করা হচ্ছে রাইস গার্ডেন। কক্সবাজারে কৃষকদের নতুন জাতের ধান সম্পর্কে ধারণা দিতে রাইস গার্ডেনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। রাইস গার্ডেন এখানে দেখে দেখে প্রতি বছর ওইটা রাইস গার্ডেন দেখে ওখানে ধান উৎপাদন হয়, ওইটা দেখে কি আমরা নতুন কি বীজ পাই প্রতি বছর। বড় মৌসুম উপযোগী 54টি ধানের জাত নিয়ে এই রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে, যাতে কৃষক সহজেই বিভিন্ন জাতের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগবালাই সহনশীলতা পর্যবেক্ষণ করতে পারেন। ধান গবেষণা আমরা বহুত ভালো ধান পাচ্ছি, এখন নতুন নতুন বীজ পাইছি। এদের পরামর্শে আমরা চাষ করতেছি, চাষের মাধ্যমে অনেক আমরা লাভবান হয়েছি। এর মাধ্যমে কৃষক আধুনিক ধান চাষ প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে, এমনটি বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্টরা। আমরা আশা করছি এই রাইস গার্ডেনের মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের ধান চাষাবাদে এখানকার কৃষকরা উদ্বুদ্ধ হবে এবং এই ফলনেও এর ইতিবাচক প্রভাব ফেলবে। প্রত্যেকটা জাত যদি আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারি, আমাদের বর্তমান যে জলবায়ু বা আবহাওয়ার যে পরিবর্তনশীল একটা অবস্থা, এই অবস্থায় আসলে টিকে থাকতে হলে আমাদের এই নতুন নতুন জাতগুলি আসলে চাষাবাদ করতে হবে, কোনো বিকল্প নেই। রাইস গার্ডেনে একই সঙ্গে বহুজাতের ধান পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা সম্ভব বলে অভিমত প্রকল্প পরিচালকের। এই সকল গবেষণা কার্যক্রম এই প্রযুক্তি গ্রামে বাস্তবায়নের মাধ্যমে এই গ্রামটিকে একটি মডেল গ্রাম হিসেবে আমরা উন্নীত করতে পারবো। এই কার্যক্রমের মাধ্যমে সর্বোপরি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের সার্বিক খাদ্য উৎপাদনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রকল্পের আওতায় দেশের প্রায় 15টি প্রযুক্তি গ্রামে একই ধরনের রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে, যা কৃষকদের সঠিক জাত নির্বাচনে সহায়তা করবে। ডিবিসি নিউজ ডেস্ক।